আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। একই সঙ্গে তিনি জানান, যুক্তরাজ্য থেকে একটি দল এবং চীন থেকে মূল চিকিৎসক দল ঢাকায় আসছেন চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য। সকালে রাজধানী বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এদিকে অন্তর্বর্তী সরকার খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর দুপুর থেকে SSF নিরাপত্তা দেওয়া শুরু হয়েছে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে 5 দিন ধরে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ চলছে তার চিকিৎসা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে হাসপাতালের সামনে ব্রিফিং করেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করছেন, তাই কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। আজই বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশি বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন। ডাক্তার জাহিদ জানান, খালেদা জিয়া বাংলাদেশ, আমেরিকা, যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি যৌথ মেডিকেল টিমের অধীনে চিকিৎসাধীন আছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন ও দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানান তিনি। আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হাসপাতাল কর্তৃপক্ষকে যথাযথ সহযোগিতা দিয়ে যাচ্ছেন বলেও জানান ডাক্তার জাহিদ। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, খালেদা জিয়ার স্বাস্থ্যের নতুন কি খবর আছে আপনার কাছে, আর মেডিকেল টিম কখন আসবে? বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা রয়েছে সেই শারীরিক অবস্থা কিন্তু এখনও অপরিবর্তিত। অর্থাৎ গতকাল আমরা যেমনটি শুনছিলাম সকালের পর থেকে যে তার শারীরিক অবস্থা অবনতি হয়েছে, সেই অবস্থাতেই কিন্তু এখনও পর্যন্ত আছে বলে আমরা জানতে পেরেছি। তিনি সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন, তবে ইতিবাচক একটি সারা চিকিৎসকরা পেয়েছেন। যেমনটি জাহিদ হাসান বলছিলেন যে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন, অর্থাৎ এই ছাড়া আর কোনো ধরনের শারীরিক অবস্থার তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে নেই। আর বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অন্যান্য মাধ্যমে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বা এই ধরনের যে সকল তথ্য ঘুরে বেড়াচ্ছে সেগুলোতে আসলে কান না দেওয়ার অনুরোধ করেছেন বিএনপির পক্ষ থেকে। এছাড়াও তার ব্যক্তিগত চিকিৎসক দুপুরবেলায় আমাদেরকে জানিয়েছেন যে তাকে নিয়ে যত পরিকল্পনা চিকিৎসকদের রয়েছে সেগুলো কিন্তু বাস্তবায়ন করার চেষ্টা করছেন এবং দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিম কিন্তু সেই চেষ্টাটুকু করছেন যেন তাকে দ্রুত সুস্থ করে তোলা যায় বা তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি করা যায়। এবং যদি এভারকেয়ার হাসপাতালের বর্তমান অবস্থার কথা বলি, যে আমরা দেখেছি যে দুপুরের পর থেকেই উৎসুক মানুষের ভিড়, সাধারণ মানুষের পাশাপাশি বিএনপি নেতাকর্মীরা কিন্তু এভারকেয়ার হাসপাতালের আশেপাশের যে সড়ক রয়েছে সেগুলোতে অবস্থান নিয়েছে, এভারকেয়ারের সামনেও অবস্থান নিয়েছে। তবে দুপুরের পর যখন SSF বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত হয়, তারপর থেকে কিন্তু কড়া নিরাপত্তা
চাদরে ঢেকে ফেলা হয়েছে এবার কেয়ারের আশপাশের সড়ক। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পর্দায় যে সামনের সড়কটি রয়েছে, সামনের সড়কে কিন্তু ব্যারিকেড বসানো হয়েছে এবং সাধারণ মানুষের চলাচল অনেকটাই কমিয়ে আনা হয়েছে এবং গণমাধ্যম কর্মীদের ওপরও বিধিনিষেধ দেওয়া হয়েছে। পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত যেই মেডিকেল টিমের আসার কথা রয়েছিল যুক্তরাজ্য থেকে, সেটি কিন্তু এসে পৌঁছায়নি। আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি যেটি আজ তারা নাও আসতে পারেন। আগামীকাল যুক্তরাজ্য থেকে সেই মেডিকেল টিম আসার কথা রয়েছে। তবে চীনের আরও একটি দল, গতকাল যে দল এসেছে তার আরও একটি অংশ কিন্তু আজ এসে পৌঁছেছে এবং এবার কেয়ারে তারা বিকেল নাগাদ পৌঁছেছেন এবং অন্যান্য যারা চিকিৎসক রয়েছেন, দেশীয় চিকিৎসক, তাদের সাথে আলোচনা করে করণীয় ঠিক করা হচ্ছে এবং সম্ভাব্য সকল উপায়ে কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবার কেয়ার হাসপাতালে চলছে। তবে এখনও পর্যন্ত তিনি চিকিৎসা গ্রহণ করা ছাড়া অন্যান্য কোনো শারীরিক উন্নতি এখনও পর্যন্ত হয়নি। তার অবস্থা সংকটাপন্নই বলা যায় এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু দেশবাসীর দোয়াও চাওয়া হয়েছে এবং তাকে বিদেশে চিকিৎসা দিতে নিয়ে যাওয়ার ব্যাপারে কিন্তু সম্ভাব্য একটি দেশের নাম আজ আমরা জানতে পেরেছি, সেটি হচ্ছে যুক্তরাজ্য। তবে তার অবস্থার উন্নতি না হলে সেটি কিন্তু জটিল হবে বলেও মনে করছেন তার চিকিৎসকরা। অর্থাৎ তার শারীরিক অবস্থা যদি উন্নতি না হয় সেক্ষেত্রে তাকে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব হবে না বলেও তারা মনে করছেন। তবে তারা আশা করছেন যে আরও কিছু দিনের মধ্যে অথবা তাদের যেই সম্ভাব্য যে সকল উপায় রয়েছে সেগুলো বাস্তবায়ন করা গেলে তার শারীরিক অবস্থা উন্নতি হতে পারে। সেক্ষেত্রে দেশবাসীর দোয়া কিন্তু তারা চেয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ রায়কা। জানছিলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালের সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যাপারে সহযোগিতা করা হবে। এছাড়া তার নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থাপনা ও রাজনৈতিক মর্যাদা বিবেচনায় রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারটিয়ার আল হেরা মাদ্রাসায় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। শেরপুরে শ্রীবরদীতে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নরসিংদীতে। কুমিল্লায় বিভিন্ন মাদ্রাসায় এতিম ও দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর মধ্যে কান্দিরপাড়ে বিএনপি দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা যুবদলের আয়োজনে হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া সিরাজগঞ্জ, ফরিদপুর, চুয়াডাঙ্গা, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলীয় চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে রুহুল কবির রিজভী বলেছেন, অনেক উৎকণ্ঠার মধ্যেও আলোর রেখা দেখা যাচ্ছে। এদিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা আনতে হলে নির্বাচনী ব্যবস্থা চলমান রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানী ঢাকায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে।
দেশের সকল মানুষকে উন্নয়নের সাথে যুক্ত না করা গেলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। রাজধানীর একটি হোটেলে ফিউচার বাংলাদেশ শীর্ষক আলোচনায় তিনি এসব বলেন। গণতন্ত্রের জন্য কি করেছেন এটা আজকে সকলের কাছে স্বীকৃতি, এটা সারা বিশ্বব্যাপী স্বীকৃতি পাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এটা একটা রাজনীতিবিদের জন্য এর চেয়ে বড় কিছু পাওনা আর কিছু থাকে না। বাংলাদেশের মানুষের আস্থা বিএনপির নেতৃত্ব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং জিয়া রহমান সাহেবের উপর যে আস্থা আছে, এটা বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে তখনই প্রমাণ করেছে, ইনশাআল্লাহ আগামী দিনও প্রমাণ করবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া শুধু দলীয় পরিমণ্ডলের নেত্রী নন, তিনি বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। অনেক সংকট এবং উদ্বিগ্নতার মধ্যে আজকে যেন কিছুটা হলেও একটু আশ্বাস এবং একটু আলোর রেখা আমরা জানতে পারলাম যে তিনি চিকিৎসা দিতে পারছেন। এমন কিছু উপাদান তার নেতৃত্বের মধ্যে তিনি দিয়েছেন যে উপাদানটাই তাকে ব্যতিক্রমী করেছে, তাকে আলাদা করেছে অন্যান্য নেতা নেত্রীদের দিক থেকে। অন্যদিকে রাজধানী আজিমপুর ছাপড়া মসজিদ সংলগ্ন একটি কমিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন সাবেক এমপি নাসরুদ্দিন পিন্টুর সহধর্মিণী নাসিমা আক্তার কল্পনা। আপনারা সবাই অন্তর থেকে দোয়া করবেন, ইনশাআল্লাহ তার দোয়ার ওসিলায় আল্লাহ রহমত করবেন। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার ঝুঁকি নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যার যার স্ট্যাটাস অনুযায়ী সরকার নিরাপত্তা নিশ্চিত করবে। আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী প্রধানরা অংশ নেন। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া মাদক নিয়ন্ত্রণ, লুট হওয়া অস্ত্র উদ্ধার কার্যক্রম এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়েও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে যেন কোনো প্রকার সন্ত্রাসী দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয় বৈঠক থেকে। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। সবার একটা স্ট্যাটাস তো থাকে, ওই রকম একটা। আগামী নির্বাচন ও গণভোট নিয়ে ইসি প্রস্তুতি সন্তোষজনক হলেও নির্বাচনে বড় চ্যালেঞ্জ আছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সকালে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের প্রতিনিধি দল। এ সময় ইইউর রাষ্ট্রদূত বলেন, জুলাই চার্টার নিয়ে আলোচনা হয়েছে সিইসির সাথে। ইসির আগাম প্রস্তুতি সন্তোষজনক জানিয়ে মিলার বলেন, পর্যবেক্ষক হিসেবে সংস্থাটি বেশ কয়েকজনকে নিয়োগ দিয়েছে। আগামী নির্বাচনে ইসিকে লজিস্টিক সাপোর্ট দেবে ইইউ। I was impressed by the level of advanced preparation of the election commission. বাংলাদেশের জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করছে ইলেকশন কমিশন, তাদের প্রস্তুতি নিয়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। পর্যবেক্ষক হিসেবে আমরা সবচেয়ে বেশি প্রতিনিধি নিয়োগ দিব। আগামী নির্বাচনে ইলেকশন কমিশনকে লজিস্টিক সাপোর্ট দেবে ইউরোপীয় ইউনিয়ন। Commitment and the professionalism of the Bangladesh Election Commission. সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, শুধু সংস্কার বাস্তবায়িত হলেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হবে না। এর জন্য গণতান্ত্রিক মূল্যবোধে চর্চার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
সকালে রাজধানী সিডাপ মিলনায়তনে সুজন আয়োজিত সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিকের ভাবনা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় বক্তারা বলেন, অতীতে জালিয়াতি ও বিতর্কিত নির্বাচনের জন্য দায়ী নির্বাচনকালে সরকারের পক্ষপাতিত্ব, দুর্বৃত্তায়ন, টাকার অশুভ প্রভাব, নির্বাচন কমিশনের অপারগতা ও ক্ষমতার ভারসাম্যহীনতা। এজন্য সুষ্ঠু নির্বাচন সহ টেকসই গণতান্ত্রিক উত্তরণে আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের বিকল্প নেই বলে মত দেন তারা। একই সাথে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার ব্যবহার সহ নির্বাচন সংশ্লিষ্টদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানানো হয়। আওয়ামী লীগের 2008 সাল থেকে আওয়ামী লীগের সব প্রার্থীদের যে সম্পদ সেই আকাশচুম্বী হয়েছে। গড় সম্পদ আওয়ামী লীগের ক্ষমতার সাথে জাদুর কাঠি যুক্ত আছে, অর্থাৎ এই ক্ষমতা জনকল্যাণের জন্য ব্যবহৃত না হয়ে ব্যক্তির কল্যাণের জন্য, ব্যক্তির স্বার্থ সিদ্ধির জন্য, ব্যক্তির অর্থবিত্তের মালিক হওয়ার জন্য ব্যবহৃত হয়। তো এটার যদি উত্তরণ না ঘটে, সংস্কার করলেও আমরা কিন্তু যে সুষ্ঠু নির্বাচন করতে পারলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটার সম্ভাবনা খুব ক্ষীণ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, কোনো চাঁদাবাজ কিংবা খুনিদেরকে ক্ষমতায় বসানোর জন্য এদেশে জুলাই গণঅভ্যুত্থান হয়নি। বিকেলে বরিশাল নগরী বেলস পার্ক ময়দানে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন সমমনা 8 দলের বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বরিশাল থেকে আরও জানাচ্ছেন আক্তার ফারুক শাহিন, ক্যামেরায় ছিলেন গোবিন্দ সাহা। মঙ্গলবার সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেন ইসলামী ও সমমনা 8 দলের নেতাকর্মীরা। দুপুর নাগাদ নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ মাঠ। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আগামীর বাংলাদেশে দেশ বিক্রি করা কোনো তাবেদার কিংবা খুনি চাঁদাবাজের ঠাঁই হবে না বলে হুঁশিয়ার করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এদেশ নিয়ে যারা ছিনিমিনি করবেন, আজকে তাদেরকে মেসেজ হিসাবে বলতে চাই, আর ছিনিমিনি করার সুযোগ নেই। আজকে জনগণ রাস্তায় নেমে এসেছে, আজকে বলন্দাজ তুলেছে, আজকে স্লোগানে মুখরিত হয়েছে, আর চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনে হবে না। ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেয়ার আশ্বাস যারা দিচ্ছেন, সমাবেশে সভাপতির বক্তব্যে তাদের সমালোচনা করেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। কেউ যদি এটা বিচার করতে না চায়, যদি বলে যে আমরা ক্ষমতায় গেলে এই সব মামলা তুলে নেওয়া হবে, তাহলে কি জুলাই বিপ্লব, এই বিপ্লবের প্রতি কি ভালো ধারণা হবে না বিশ্বাসঘাতকতা করা হবে? অতএব যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে। সমাবেশে জাতীয় স্থানীয় নেতারা তাদের বক্তব্যে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান ইসলামী দলগুলোকে ভোট দেওয়ার। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জামায়াতের নায়েবে আমির আবু তাহেরের সুস্থতা কামনা করা হয় সমাবেশ থেকে। আক্তার ফারুক শাহিন, এনটিভি নিউজ, বরিশাল। সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকার গঠনে বৈধতার প্রশ্নে আপিলের শুনানি হয়েছে আজ। আগামীকাল এ বিষয়ে পুনরায় শুনানি হবে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়। শুনানিতে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, বিশ্বের কোথাও গণ অভ্যুত্থান পরবর্তী সরকার গঠনে উচ্চ আদালতের মতামত চাওয়ার নজির নেই। একই সঙ্গে সংবিধানের 106 অনুচ্ছেদে দিয়ে অন্তর্বর্তী সরকারকে মূল্যায়ন জুলাই স্পিরিটকে অবমূল্যায়ন হবে বলে মন্তব্য করেন তিনি। তবে ভিন্ন মত তুলে ধরে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, রাষ্ট্রের স্বার্থে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হবে কিনা সেটা একান্তই রাষ্ট্রপতির এখতিয়ার। ফ্যাসিবাদের পতন হলেও আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক বিধান তখন থেকেই প্রযোজ্য ছিল, এবং পরবর্তীতে যে সমস্ত কার্যক্রম হয়েছে সবগুলোই এই সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক নিয়মের মধ্যে হয়েছে। যেহেতু রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে তিনি নিয়োজিত ছিলেন এবং তিনি তার নেতৃত্বে তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা সংবিধান সম্মত। আমি বলেছি যে এই রেফারেন্সটা রাষ্ট্রপতি পাঠান নাই, এটা মিনিস্ট্রি অফ লয়ের থেকে পাঠানো হয়েছিল
এবং এইটা ইন্টারপোলেশন হচ্ছে কনস্টিটিউশনে, এটা হতে পারে না। ইন্টারিম গভর্নমেন্টের কোনো কনসেপ্ট নাই, এইখানে রেভলিউশনারি গভর্নমেন্ট হওয়া উচিত ছিল। সুযোগ থাকলেও অনেক চিকিৎসক কমিশনের আশায় ভালো ওষুধ লিখেন না। নির্দিষ্ট ওষুধ বা চিকিৎসা না দিয়ে অনেক চিকিৎসক বাড়তি পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধ লিখেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী মিরপুরে একটি কনভেনশন সেন্টারে ঢাকা 15 আসনে ঔষধ ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এসব অপকর্ম যারা করেন তারা প্রশান্তিতে থাকতে পারেন না। সকল অপকর্মের বিরুদ্ধে জামায়াতের অবস্থান স্পষ্ট এবং এটা অব্যাহত থাকবে। দুর্নীতিমুক্ত সমাজ গঠিত হলে সবাই উপকৃত হবে। জামায়াত আমির বলেন, জনগণের ভালোবাসায় তার দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে সব কাজ করার আগে সংশ্লিষ্ট সবার সাথে বসে পরামর্শের ভিত্তিতেই করা হবে। 4 দফা দাবিতে চলছে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি দ্বিতীয় দিন। আজও পরীক্ষা দিতে এসে ফিরে গেছে অনেক শিক্ষার্থী। শিক্ষকদের কর্মবিরতিতে পরীক্ষা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। কর্মবিরতির কারণে স্কুলগুলোতে ছুটির আমেজ বিরাজ করতে দেখা গেছে। অলস সময় পার করছে কর্মচারীরা। সকাল থেকে শিক্ষকরা বিদ্যালয়ের সামনে নানা কর্মসূচি পালন করেছে। বক্তারা শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা সহ 4 দফা দাবিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচি চলছে। এই কর্মবিরতিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে হচ্ছে না বার্ষিক পরীক্ষা। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সফলতার সাথে কাজ করছে উল্লেখ করে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, পার্বত্য অঞ্চলেও সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠায় সক্ষম। রাজধানী ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত সামাজিক নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রবন্ধ আলোচনা অনুষ্ঠানে শেষে তিনি এ মন্তব্য করেন। পাহাড়ি নৃগোষ্ঠী চাহিদা ও জনসংখ্যা ভিত্তিক প্রকল্প গ্রহণ না করায় বিভিন্ন নাগরিক সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন বলে জানান তিনি। গবেষণায় উঠে আসে, সামাজিক নিরাপত্তায় নেওয়া বিভিন্ন পরিকল্পনায় স্থানীয় নৃগোষ্ঠীর পর্যাপ্ত অংশগ্রহণ না থাকায় ফলপ্রসূ হচ্ছে না এসব প্রকল্প। এই মুহূর্তে অন্তত 10টার মতো দেশে বাংলাদেশের সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠায় কর্মরত আছেন এবং উল্লেখযোগ্য অবদান রাখছেন, আন্তর্জাতিক জাতীয় স্বীকৃতি পেয়েছেন। এটিকে কিন্তু তারা একটা বলবো যে নিজেদের জন্য ক্রেডিবিলিটি বা গ্রহণযোগ্যতা এবং মর্যাদা এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে তাদের সম্মান সেনাবাহিনীর উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ। আমি মনে করি যে তারা সরকারের সহায়তায় তারা নিজেদের উদ্যোগে কিন্তু পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে এক অনন্য ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দেশের মানুষের কল্যাণে নবীন অফিসারদের সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। সকালে বাংলাদেশ মিলিটারি একাডেমির 89তম দীর্ঘমেয়াদী কোর্সের প্রশিক্ষণ সমাপনী রাষ্ট্রপতি কুচকাওয়াজে একথা বলেন তিনি। জানান, সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এর আগে শুরুতেই তিনি নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করে কুচকাওয়াজ পরিদর্শন করেন। এরপর পুরস্কারপ্রাপ্ত ক্যাডেটদের হাতে স্মারক তুলে দেন। এবার সব বিষয়ে শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য সোর্ড অফ অনার অর্জন করেন কোম্পানির সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক। প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান সাহসিকতার সাথে সব পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে লাইসেন্স হস্তান্তরের পর আজ থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সাথে বৈঠক শেষে একথা জানান নতুন এই ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া। জানান, আমানতকারীদের আস্থা ফেরাতে এবং ব্যাংক সঠিকভাবে প্রতিষ্ঠা করতে অনেকগুলো কারিগরি টিম কাজ করছে। ব্যাংকটি জাতির কাছে আস্থার প্রতীক হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এছাড়া ব্যাংকের যাবতীয় কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া, আইন কানুন পর্যালোচনা করা এবং ব্যাংকের ভিশন ও মিশন সম্পর্কে ধারণা নেওয়া আজকের বৈঠকে প্রধান লক্ষ্য ছিল বলেও উল্লেখ করেন ব্যাংকটির চেয়ারম্যান। আমাদের প্রথম কাজই হচ্ছে
আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং আমরা মনে করি যে সরকারি সেক্টরে ইসলামী ব্যাংক আস্থার একটা প্রতীক হয়ে উঠবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বা সে লক্ষ্যেই আমরা কাজ করছি। আজকে আমি মাননীয় গভর্নরের সাথে ইনফরমালি মিটিং করেছি, জেনেছি এবং ইনশাল্লাহ সেভাবে সামনের দিকে কাজ করতে পারব। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।